সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ এবং আমাদের সাথে আজকে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন আলোচনায় এবং আমি পরিচয় করে দিতে চাই। প্রথমেই ডান দিকে আছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি কাউসার ভাই, ধন্যবাদ। এবং আরও একজন কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আমরা মূলত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি। আজকে কোন পথে রাজনীতি, মূলত উপজেলা নির্বাচন চলছে, পাশাপাশি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকেও বেশ সচল হতে দেখা গেছে সাম্প্রতিককালে এবং মূলত এই সময়কালে রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে, আমরা প্রত্যেক কাছ থেকে শুনবো। প্রথমে একটু ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের অ্যাক্টিভিটিস এবং কোন পথে রাজনীতি, আপনি কিভাবে এটিকে বিশ্লেষণ করতে চাইছেন? ধন্যবাদ আপনাকে ডক্টর জামিল আহমেদ, ধন্যবাদ আমার সহ-আলোচক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এবং মাই টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া। যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব একটা কর্মসূচি থাকে, তার নিজস্ব আইডিওলজি থাকে, সেইটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তার সমর্থন আদায়ের চেষ্টা করে। এটাই হলো মূলত রাজনৈতিক দলগুলির কাজ। এবং জনগণ সেই দলটার প্রতি কতটুকু সমর্থন আছে সেটা বাছাই করা। কিন্তু এখন আপনি দেখবেন বাংলাদেশে যে সংকটটা তৈরি হয়েছে, এই যে রাজনৈতিক দলগুলির স্বীকৃতি বা মূল্যায়ন আমরা যেটা বলি, সেটা বাংলাদেশে সাধারণত হয়ে থাকে নির্বাচনের মাধ্যমে। যে জনগণ কতটুকু কোন রাজনৈতিক দলকে সমর্থন করে, কাউকে কতটুকু করে না। কিন্তু বাংলাদেশে মূল সংকটটা তৈরি হয়েছে সেখানে যে এই নির্বাচন ব্যবস্থাটা এখন অকার্যকর হয়ে গেছে। কারণ সাধারণ মানুষ নির্বাচনের প্রতি ন্যূনতম কোনো আস্থা নেই, যার কারণে আপনি দেখবেন যে এই যে 14তে একটি নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 18তে হয়েছে রাতে, এবং এই 2024-এ যে নির্বাচনটি হয়েছে সেটা হলো নিজেদের মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি প্রতিযোগিতা। সেখানেও দেখেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই বললেই চলে। এবং আরেকটি ব্যাপার, এখন বাংলাদেশে আপনি যে কথাটি বললেন, এখন সারা বাংলাদেশে একটি উপজেলা নির্বাচন চলে, স্থানীয় সরকার নির্বাচন। আমরা দেখেছি বাংলাদেশের যদি আপনি পরিসংখ্যান দেখেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলি মানে একটি উৎসব। আমার কাছে যতটুকু তথ্য উপাত্ত আছে, প্রায় 80%-এর উপরে কিন্তু কাস্টিং হয়। কিন্তু আপনি এই যে প্রথম পর্যায়ে হয়ে গেল উপজেলা নির্বাচন, সেখানে আপনি দেখবেন নির্বাচন কমিশন বলছে যে 36%, কিন্তু বিভিন্ন গণমাধ্যম অথবা চাক্ষুষ যারা ভোটার অংশগ্রহণ করেছিলেন তাদের মতে এই সংখ্যা হয়তো 10, 15 বা 20% হতে পারে। অর্থাৎ সাধারণ মানুষ এই নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কেন আগ্রহটা নাই? আগ্রহটা নাই এই কারণ মানুষ তার নেতা নির্বাচন করে, যারা সাধারণ জনগণের ভোটের প্রতি একটা আগ্রহ নাই বললেই চলে। এখন আপনি দেখবেন, কারণ আওয়ামী লীগ বলে এখানে রিয়াজুল কবির কাউসার সাহেব আছেন, আপনার দলের অনেকে স্বতন্ত্র যোগ দিচ্ছেন আবার নির্বাচনে। না, সেইটা হলো কি, আসলে এইটাও ধরেন এক ধরনের একটা প্রোপাগান্ডা, এক ধরনের একটা প্রচার, এবং বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে। আসলে কি দিচ্ছে না? কিছু তো আছে, আমি দিচ্ছে না আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোনো রাজনৈতিক দলের নানা পর্যায়ের নেতা থাকে। মূল নেতৃত্ব কারা দিচ্ছে, আপনার কেন্দ্রীয় কমিটিতে, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ে কারা নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু লোক অংশগ্রহণ করছে যারা এখন বিএনপির কোনো মূল নেতৃত্বে নাই। হয়তো একসময় বিএনপির নেতৃত্বে ছিল, একসময় যুব দলের নেতৃত্বে ছিল, একসময় ছাত্র দলের নেতৃত্ব ছিল, এখন নেতৃত্বের বাইরে। তারা বিভিন্ন ইনফ্লুয়েন্সে হয়ে কিছু কিছু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আপনি দেখবেন আমরা কিন্তু অত্যন্ত কঠোর এই ব্যাপারে। ইতিমধ্যে আমরা প্রায় 178 জনকে কিন্তু আমরা বহিষ্কার করেছি। আমরা বলেছি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই বহিষ্কার আদেশগুলো কিছুদিন পরে আবার উঠে যায়, থাকে না? না, উঠে যায়। আমি একটা বললাম যে অনেকে পরবর্তী সময় তার ভুল স্বীকার করে অথবা মনে করে যে আমি এটা ভুল করেছি, আমাকে সেটা একটা সুযোগ দেয়। কিন্তু এবার আমরা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমরা যে বহিষ্কার করেছি আজীবনের জন্য বহিষ্কার, মানে এটার ক্ষেত্রে বিবেচনার কোনো ন্যূনতম সুযোগ নেই। এখন আপনি বলেন যে এই মানুষ কেন ভোটে অংশগ্রহণ করছে না? আমাদের তো ন্যূনতম একটা সার্ভে আছে অথবা একটা গবেষণা আছে যে কি মানুষ মনে করে যে আমি যাকে ভোট দেই তার একটি প্রতিফলন ঘটে না, অথবা ভোটটা পূর্ব নির্ধারিত, মানে কে নির্বাচিত হবে, কে প্রার্থী হবে, কারা নির্বাচন কন্ডাক্ট করবে, সব কিছু একটা মেকি। যেমন আপনি বলিনি, অনেকে বলে এই যে কায়সার ভাই হয়তো আমার পরেই বলবেন যে নির্বাচন কমিশনকে আমরা খুব শক্তিশালী করেছি, খুব এখন তাদের জনবল দেওয়া হয়েছে, আর্থিক সচ্ছলতা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ, জনগণের প্রত্যাশিত নির্বাচন করার মতো সক্ষমতা কি আমার নির্বাচন কমিশন আছে? তার ঢাকাতে একটা কেন্দ্রীয় অফিস আছে,
জেলা বা উপজেলা একজন। আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশন বলছে 35 আর আপনি রিয়ালিটি বলছেন 15, এত ফারাক কেন মূলত? এর যাচ্ছে না তো এখন নির্বাচন কমিশন তার মুখ রক্ষা করতে হবে, তাকে দেখাতে হবে যে একটা নির্দিষ্ট সংখ্যক লোক আছে। কারণ 36 দেখাবার একটি কারণ আছে, কারণ আমরা বিভিন্ন নির্বাচনগুলি দেখি যে আওয়ামী লীগের একটি পপুলার ভোট যেটা আমরা বলি, যেমন কেউ বলে আওয়ামী লীগের 33% বা 34%, বিএনপিরও 33-34%। এখন নির্বাচন কমিশন যদি এর নিচে দেখায় তাহলে তো মনে করবে যে আওয়ামী লীগের লোক তো ভোট দিতে যায় নাই, জাস্ট এটা আওয়ামী লীগকে একটা মুখ রক্ষার জন্য তারা এই সংখ্যাটা এখানে দেখাচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই লোকগুলো অংশগ্রহণ করে নাই। ও যেটা আপনি এখন মূল বক্তব্য যে কেন নির্বাচন নিজের দিকে প্রত্যাহার করে নিচ্ছে, কারণ আপনি দেখেন এই যাদব জাতীয় সংসদ দিকে আপনি তাকান, আপনি কি দেখবেন যে কারা ইলেকশনে এমপি ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছে। জাতীয় পার্টি কয়টা ইলেকশন করবে, ওয়ার্কার্স পার্টি কয়টা করবে, জাসদ ইনু কয়টা করবে, ওই যে ইসলামী দলগুলি কয়টা। এখন যেই নির্বাচনে প্রার্থী নির্ধারিত, যেই নির্বাচনে কে জিতবে সেটা নির্ধারিত, সেখানে জনগণের ভোটের মূল্যটা কোথায়? যার জন্য জনগণ নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। জনগণ এইটা জানে বা বিশ্বাস করে যে আমি ভোট কেন্দ্রে যাই বা না যাই, যাকে চাইবে সরকার সেই নির্বাচিত হবে, যার জন্য জনগণ নিজেদেরকে সম্পূর্ণ নির্বাচন থেকে দূরে রেখেছে, যার প্রমাণ জাতীয় সংসদ নির্বাচনে, বর্তমানে স্থানীয় পরিষদ নির্বাচন। তো এই গ্রাউন্ডগুলোতেই বর্তমানে রাজনীতি চলছে। রিয়াজুল কবির কাছে আপনার কিছু তথ্য বা অ্যানালিসিস আমরা নিতে চাই। মূলত একটি ধাপে নির্বাচন হয়েছে, যার কিছু মতামত উনি বললেন। আপনি যদি ইলেকশন পরিচালনা কমিটির সাথে জড়িত আছেন, আপনার কিছু ভিন্ন মতামত নিশ্চয়ই থাকবে, আপনি যদি উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহযোগ এবিএম মোশাররফ হোসেন, মাই টিভির যারা অনুষ্ঠান দেখে সবাইকে শুভেচ্ছা। না, এবিএম মোশাররফ হোসেন কিন্তু একটা ভালো পয়েন্ট দিয়ে শুরু করেছেন যে রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু একমাত্র মাধ্যম হলো নির্বাচন। বা যে কোনো দল রাজনীতি করে জনগণের সেবা করার জন্য, জনগণের সেবা করতে গেলে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যেতে গেলে নির্বাচনে যেতে হবে। এই দলটি কিন্তু নির্বাচনের পথে হাঁটছে না। 14, 18, 24 যাই বলেন, নির্বাচন হলে বিতর্ক থাকেই, বিতর্ক হয় খেলার মতো, কিন্তু নির্বাচনকে পাশ কাটিয়ে থাকা এটা কিন্তু এই দলের কাছে আমরা আশা করি না। হ্যাঁ, ক্ষমতায় যেতে গেলে জাতীয় সংসদ নির্বাচন, দেশে এখন একটি স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটাও এমপি ইলেকশনের মতোই। কারণ উপজেলা কিন্তু অনেক, বাংলাদেশে 133টা উপজেলা একক আসন, আচ্ছা, মানে সংসদ সদস্যদের মতো আসন, সেম আসন। অনেক জেলায় 2 উপজেলা আছে, কিছু 3 উপজেলায় আছে, 44টা সিট কিন্তু 4টা উপজেলা নিয়ে। তার মানে কি, এটা বড় স্তরের একটা নির্বাচন। এখন উৎসব তো হবে সবাই মিলে, আপনারা আসবেন না, আপনারা ভোটারদেরকে বলবেন যেটা সাংবিধানিক মৌলিক অধিকার, দেশের জনগণ বা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দেওয়া, তাদেরকে আহ্বান জানানোর ভোট কেন্দ্রে না আসতে, তাদেরকে বাধা দেবেন। আপনারা একটা বড় দল হয়ে নির্বাচনে আসবেন না, সেখানে উৎসব তো একটু কমবেই। আরেকটা দেখেন, এখন আমরা দেখি কিছু কিছু দলের প্রধান কথা হলো ভোটের শতকরা হার বা ভোটার উপস্থিতি। আমাদের সংবিধান বলেন, আমাদের নির্বাচনী আইন বলেন, বা স্থানীয় সরকার নির্বাচনের আইনও আছে, বিধিমালাও আছে, সেখানেও কোন নির্বাচনে কত % ভোট পড়লে নির্বাচনটা আইন সিদ্ধ এটার কিন্তু উল্লেখ নাই, স্পেসিফিক কোনো না, কোথাও কোনো উল্লেখ নাই। বলা আছে জয়ী এবং বিজয়ের মধ্যে পার্থক্য থাকতে হবে। এবার আসেন, আমরা দেখতে চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হচ্ছে কিনা, প্রতি আসনে 4 থেকে 6 জন প্রার্থী আছে কিনা, নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হচ্ছে কিনা, নির্বাচনটা প্রতিমূলক হচ্ছে কিনা, বা আপনি যদি বলেন যে গত 1 দফার যে নির্বাচন হয়েছে সেখানে পরিবেশটা কেমন ছিল। আমরা কিন্তু এই নির্বাচনের আগে বরাবর শুনেছি যে স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে পরিস্থিতির অবনতি ঘটবে, সাংঘর্ষিক অবস্থা হবে, হতাহত বেড়ে যাবে, আমরা কিন্তু বরাবর শুনেছি। লক্ষ্য করে দেখেছেন, গত প্রথম ধাপে 139টা উপজেলা পরিষদের নির্বাচনে মাত্র 13টি ভোট কেন্দ্রে ছোটখাটো গোলযোগ হয়েছে। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমাদের ব্যাপক সহিংসতা, হ্যাঁ, আমরা জানি। আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, এখানে কিন্তু এটা সহিংসতা অনেক বেশি বাড়ে। তার মানে কি, পরিবেশও ঠিক আছে।
এখন আপনারা নির্বাচনে আসবেন না, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চাইবেন, এটা তো হতে পারে না। কারণ এটা ক্ষমতা পরিবর্তনের একমাত্র হাতিয়ার নির্বাচন। যেটা মোশাররফ হোসেন বলেছেন যে জনগণের রায় দেওয়ার পদ্ধতিটা কি, এটা কি বিষয়টা এমন যে আমরা বড় বড় সমাবেশ করলাম, অন্য দল সমাবেশ করলো, সেটার উপর নির্ভর করে ক্ষমতার পরিবর্তন না, সেটা না। তাহলে আমাদেরকে, এবং আরেকটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন, না, নির্বাচন কমিশন এখন অনেক বেশি শক্তিশালী একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আগে ছিল শেরেবাংলা নগরের দুইতলা একটা বিল্ডিং, এখন কিন্তু আগারগাঁও বিশাল ভবন, জেলা পর্যায়ে পরিমাণও বেড়েছে, দুইটা বড় ভবন বেড়েছে, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনের ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ভবন আছে। আগে যেটা জেলা ডিসি অফিসের এক কোণে একটা রুমে একটা ছিল জেলা নির্বাচন কমিশনের কার্যালয়, এখন তো বিষয় তা না। কারণ এখন আমাদের সার্ভার স্টেশনের একটা ব্যাপার আছে, ন্যাশনাল আইডির একটা ব্যাপার আছে, অনেক করা হয়েছে, লোকবল দেওয়া হয়েছে। কারণ একটা সাপ্লিমেন্ট করে আপনার সাথে, সেটা হচ্ছে এই যে ইলেকশন কমিশনকে স্ট্রেনথেন করা হলো, লোকবল বাড়ানো হলো, ডিজিটালাইজেশন করা হলো, কিন্তু তারপরেও যে একটা কথা আমরা গণমাধ্যমে প্রায় দেখি যে প্রেজেন্স 35 ভার্সেস 15, এত ফারাক হওয়ার কারণ কি? আমি তো জেনুইন হওয়ার কথা। দেখুন, বাংলাদেশে কিন্তু একটা কথা বলা আছে, এটা মুশাররফ সব স্বীকার করবেন, জোয়ার ভাটার দেশ, ওনারা জোয়ার ভাটাটা ভালো বুঝেন। আমাদের তো বলা নাই, উনি বলেছেন সর্বোচ্চ উপজেলা পরিষদে ভোট পড়েছে 68%, আবার সর্বনিম্ন 39%। তার এবং এই নির্বাচনে কোথাও পড়েছে 79%, কোথাও পড়েছে 33%, এক আসনে 79% ভোট পড়েছে। এখন গড় করাতে আমার এটা হয়েছে, কিন্তু আমার কিন্তু এটা আইনগত কোনো দিক না। বললাম না বড় দল আসবে না, এই যে পার্সেন্টেজের ব্যাপারটা আমরা আনি, তাহলে আমরা কি দলের কাছে কোনো মানে আহ্বান পেয়েছি নির্বাচন কমিশনের, সরকারের কাছে বা মহান রাষ্ট্রপতির কাছে যে আগামী নির্বাচনটা আইন করা হোক যে এত % ভোট না পেলে নির্বাচন সিদ্ধ হবে না? এই প্রস্তাব তো কেউ দিচ্ছেন না, খালি বলছেন জনগণ আসছে না বা ভোটার উপস্থিতিতে। আমার তো ভোটার উপস্থিতি বিষয় না, 10-1 গোলে জিতলে জয়, 1-0 গোলে জিতলে জয়। বলা আছে যে এত গোল দিলে জয় কনফার্ম, নো, এটা বলা নাই। হ্যাঁ, আমরা যারা রাজনীতি দল করি আমাদের একটা দায়িত্ব আছে, আমরা মনে করি 50% ভোট কাস্ট হলে আমাদেরও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে না ভোটাররা এসছে, হয়েছে। কেন আসছে না? যদি কেউ আহ্বান না যেত আমাদের বলার ছিল না। তারা তো ভোটারদেরকে তাদের মৌলিক অধিকার হরণ করছেন, বাধা দিচ্ছেন, লিফলেট বিরাচ্ছেন। এখন যদি কোনো বলে ভোটার এই লিফলেটে হাইকোর্টে যান যে এই আমার মৌলিক অধিকার হরণের জন্য ওনারা এটা করছেন কেন, সেটা কিন্তু করা হতে পারে, সেটা বাধা দিতে পারেন না। আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন, কারণ সেটা না হলে আর আপনার একটা বড় দল, আপনার ক্ষমতায় জিতে চান, নির্বাচন ছাড়া 2024 সালে এর কোনো বিকল্প নাই। দুর্ভাগ্য কি আজকে যে আমাদের বড় দুইটা রাজনৈতিক দল, আমি যদি বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, দেখতে হবে তাদের উত্থানটা কীভাবে ছিল। জিয়াউর রহমান রীতিমতো কুকুরে আসলেন, আইসে দল করলেন, পোশাক পরে দল গঠন করলেন, নির্বাচন করলেন। ঠিক একইভাবে লক্ষ্য দেখেছেন 82 সালে এরশাদ সাহেবও কিন্তু সকালবেলা সে বললেন জাতির বৃহত্তর প্রয়োজনে আমি রাষ্ট্রের দায়িত্ব পাঠ করলাম। উনি এসেও কিন্তু দল করলেন, দুইটা নির্বাচন করলেন, ক্ষমতায় থাকার জন্য, থাকতে পারলেন না। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক আন্দোলনের দল, এ দেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধের সব আন্দোলনের করেছেন। হ্যাঁ, আমরাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম, এদেশের ভোটের অধিকার, বাটের অধিকার বাস্তবায়নের জন্য থাকতে হয়েছিল। আজকে আমরা বলতে পারি এ দেশের যে লক্ষ্যে আমরা দেশ স্বাধীন করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো কিন্তু আমরা ন্যূনতম পর্যায়টা করতে পেরেছি। আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এই জায়গাতে আমি একটা তথ্য একটু যোগ করি। বিশেষ করে আমরা দেখলাম যে জাতীয় নির্বাচনের পরে এক ধরনের একটা রাজনীতি স্থবিরতা ছিল, এবং আপনি নিজে লক্ষ্য করেছেন গণমাধ্যমে, টেলিভিশনে আপনাদের নিজস্ব অ্যাক্টিভিটিও দেখলাম আমরা বেশ সচল সম্প্রতি। এবং যেটা হয় যে বিদেশি কোনো প্রতিনিধি দলের ভিজিট হলেই তখন গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের বিভিন্ন মতামত ইন্টারভিউ নিচ্ছে। যেমন মার্কিন ডোনাল্ড লুর একটা ভিজিট, এখন সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, তারা মনে করছেন যে এটা উনি কিন্তু একটা রেগুলার ভিজিটে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসছেন।
আপনি কি এই জিনিসটা লক্ষ্য করেছেন? না, আপনি একটা এইটা দিয়ে বিএনপির মানে কোনো প্রতিক্রিয়া আছে বলে আমার কাছে মনে হয় না। বরং এটা আপনি রিয়াজুল কবির কায়সারকে জিজ্ঞেস করলে সে ভালো উত্তর দিতে পারতেন। কারণ আমরা দেখি এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে ভারত আমাদের পাশে ছিল বলেই আমরা নির্বাচনটা করতে পেরেছি। বিএনপি কেউ বলেছে এই কথা? বলেনি। সুতরাং বিদেশি শক্তির উপর নির্ভরশীল আওয়ামী লীগ, এবং তারা 2014-তে আপনার নিশ্চয় বিএনপির সাথে ভারতের সম্পর্ক যোগাযোগ আছে বলে আমরা জানি, কিন্তু এখানে আপনি দেখবেন যে ভারত 2014-র কথা আপনার নিশ্চয় মনে আছে। জি জি। তৎকালীন ভারতের পররাষ্ট্র সুজাতা সিং একটা আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, অথচ সেই একটা স্বাধীন দেশে কিভাবে একটা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে 2014 নির্বাচন ভারত সেদিন করেছিলেন, এবং আওয়ামী লীগ আজকে তার বেনিফিশিয়ারি হিসাবে ক্ষমতায় আছে। উনি এসে হোসেন মোহাম্মদ এরশাদ যদি সাক্ষাৎকারে না বলতো আমরা এটা জানতে পারতাম না। এরশাদকে বলেছে আপনি যদি ইলেকশনে না অংশগ্রহণ করেন তাহলে বিএনপি ক্ষমতা। এগুলো ঘটনা ঘটে যাওয়ার অনেকদিন পরে জানা যায়। আবার 2018-তে আপনি দেখবেন যে আমরা 2014-তে নির্বাচনে যাই নাই, বিভিন্ন বিদগ্ধজন আপনাদের মতো যারা সুশীল সমাজ আপনারা বলেছিলেন বিএনপি আওয়ামী লীগ যে একটি অবাধ নির্বাচন করতে পারে না, এটার প্রমাণটা কি? আমরা কিন্তু সেই প্রমাণ দেওয়ার জন্য 2018 নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের নেত্রীকে জেল দেওয়া হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জেল দেওয়া হয়েছে, তারপরও আমরা কিন্তু দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা গিয়েছিলাম। সেই নির্বাচনে দেখবেন দিনের ইলেকশন রাতে করে ফেলেছে। এখন আমি রিয়াজুল কাউসারদেরকে বলতে চাই, আপনি দেখেন একটা দলের চেয়ারম্যান খালেদা জিয়া উনি জেলে, একটা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারত উনি জেলে। তাহলে আওয়ামী লীগের মতো একটা দল তো মাঠে একটা সহজ সুযোগ ছিল যে তাদের প্রমাণ করা যে একটা দলের নেতৃত্ব নাই, সেই দলকে পরাজিত করে আমরা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাই। অথচ দেখেন আওয়ামী লীগ কত ভীত, এবং আপনারা যদি ইলেকশনে আসতেন ফুল ফ্লেজের তাহলে আমরা এসেছিলাম 14-18-তে। আচ্ছা ওকে। সেই নির্বাচনে আপনি দেখেন দিনের ইলেকশন রাতে করে ফেলেছে। অর্থাৎ আওয়ামী লীগ ভালো করে জানে যদি বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। যার কারণে 2018 কিন্তু তারা রাতে ইলেকশন করেছে। এখন আপনি যে কথাটা বলছেন এই যে বাইরে ডোনাল্ডুর কথা বললেন বা অন্য যে কোনো ডেলিগেশন আসলেও না, এখন হলো আপনি দেখবেন আমরা আপনি যে কথাটা বলছেন বা রিয়াজুল, আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি। বাংলাদেশের সাথে নানা বিষয়ে আমাদের ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, কূটনৈতিক বলেন, বিশ্বের নানা দেশের সাথে কিন্তু আমাদের একটা রিলেশন আছে। সুতরাং আমরা তো বিচ্ছিন্ন কিছু না। আমরা এবার ইলেকশনের পরে শুনলাম যে চায়না রাশিয়ার সাথে রিলেশনশিপের একটা ব্যাপার ছিল, ভারতের কথা তো খুব প্রমিনেন্ট ভাবে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এসেছে। এটা তো ভূ রাজনৈতিক একটা স্বার্থ এখানে আছে। সেখানে আপনি মনে করেন এগুলো প্রয়োজন আছে? হ্যাঁ, না প্রয়োজন নাই। এগুলি যারা বড় বড় রাজনৈতিক শক্তি তারা এখন কোন এরিয়া কারা কন্ট্রোল করবে এটা হলো বড় ব্যাপার। আপনি দেখেন এখন ইসরায়েলে কি হচ্ছে, যে আজকে দেখেন আমেরিকা তার মিত্র, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মতামত কিন্তু উপেক্ষা করছে। এটা তার রাজনৈতিক ইকুয়েশন, কারণ মধ্যপ্রাচ্যকে সে নিয়ন্ত্রণে বাইরে দিতে চায় না। তা আজকে সাউথ এশিয়া আপনি দেখবেন যে সবচেয়ে এই যে যারা পরাশক্তি বলেন, আপনি চায়না বলেন, রাশিয়া বলেন, এবং ভারত বলেন, মনে করে একটা দুর্বল সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের স্বার্থ সিদ্ধি খুব সবচেয়ে সহজ হয়। আমরা বাংলাদেশে আপনি দেখেন প্রতি বছর আপনি তো গবেষণা করেন প্রায় 25 লক্ষ তরুণ শিক্ষিত তরুণ চাকরির বাজারে প্রবেশ করে, অথচ বাংলাদেশে এখন ভারতের প্রায় 8.5 লক্ষ এক্সপার্ট বাংলাদেশে চাকরি করে, এবং সবচেয়ে লার্জেস্ট 4 রেমিটেন্স বাংলাদেশ থেকে ভারত। কিন্তু বাংলাদেশের কি কিন্তু এরকম ম্যানেজমেন্ট কি পজিশনগুলোতে খুব বেশি দেখা যায় না, অনেক কি পজিশনগুলোতে বিদেশিরা আছে। আপনি যদি বাইরের লোকদেরকে উৎসাহিত করেন, কারণ আমরা বাংলাদেশের সক্ষমতা অর্জন আছে না আমাদের, রাইট? মানে এই যে যেমন আমি আজকে এই যে আমরা ইউটিউব ব্যবহার করি, আপনি দেখবেন গত পরশুদিন আমি দেখলাম ইউটিউবের আবিষ্কারক বাংলাদেশে একটা ছেলে সাজিদ হাসান। জি, সাজিদ আজকে এই যে ওয়ার্ল্ড এজ এ এম্পেরিয়াল বিল্ডিং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছিলাম, তার আর্কিটেক্ট বাংলাদেশে ফজলুর রহমান। আচ্ছা, আমরা জব মার্কেটে আমাদের তো গৌরব আছে, নিশ্চয়ই আমাদের অনেক সুনাম আছে। যদি ব্যবহারটা আমরা না করি, তাদেরকে সুযোগ না দেই, অন্য কাউকে খুশি করার জন্য তাদেরকে যদি আমরা পদায়ন করি, তাহলে আচ্ছা আমি একটা বিরতি নিয়ে ফিরবো, পরে এসে কাউসার ভাই বলবেন যে এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা কতটা জরুরি, যেটাকে একটা কিছুটা সিগনিফাই করেছেন মোশাররফ ভাই। আমরা আরো ফিরে এসে কথা শুনবো, এবং দর্শক আশা করছি আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও আজকের লিটল টাটা বাই টিভি সংলাপে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে দুজন অতিথি মঞ্চে উপস্থিত আছেন, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার এবং এবিএম মোশাররফ হোসেন। আমরা বিরতির আগে কাউসার ভাই যে আলোচনাটিতে ছিলাম যে পলিটিক্যাল পার্টিগুলো একসময়
বিদেশি সংগঠন মিশন এগুলির সাথে আলোচনাকে কিছুটা অ্যাভয়েড করতো বা পাবলিকলি বলতে চাইতো না, এখন কিছুটা ওপেনলি এন্ডোর্স করা হচ্ছে যেটা এগুলো প্রয়োজন আছে, কারণ ভূ রাজনৈতিক কারণে ইন্টারন্যাশনাল রিলেশনসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই আমরা শুনতে পাচ্ছি। দেখুন, ভূরাজনীতিতে কিন্তু বাংলাদেশ একটা ফ্যাক্টর, বিশেষ করে ব্যবসায়িক বিজনেস সেক্টরে বাংলাদেশ এখন একটা বড় মাপের রপ্তানি করে থাকে। ভারত একটা বিশাল দেশ, তার চেয়েও কিন্তু আমাদের রপ্তানির গার্মেন্টস সেক্টরের পরিমাণটা বেশি। এটা বিবেচনায় নিতেই হবে, যার জন্য বাংলাদেশ আলোচনায় থাকবে। দেখুন, ভূরাজনীতি যেটা নিয়ে আলোচনা হচ্ছিল ডোনাল্ড লো, আমার মনে হয় বাংলাদেশের 90% লোক তার নাম জানে ইতিমধ্যে। এত আলোচনা হয়েছে, হ্যাঁ, সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা এলাকা দেখে, নট বাংলাদেশ, সাউথ এশিয়া। যেমন এই শহরে আসছেন, সে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলা সব জায়গায় কিন্তু ভিজিট করে যাচ্ছে। এটা তার একটা নিয়মিত ভিজিট, রুটিন ওয়ার্ক, চাকরির মতো আর কি। কিন্তু আমরা আবার শুনছি সেই লু তখন আসছিল, বিএনপি সব বড় দল মনে করেছিল লু এমন কিছু করে যাবে যাতে নির্বাচন হবে না, বা নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না, বা তাদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে। দেখুন, ক্ষমতায় বসানোর পদ্ধতি আমি আগে বলেছি, নির্বাচন, এবং মুখ্য শক্তি হলো জনগণ এবং ভোটার। ঠিক দেখেন, উনি আসার আমাদের সরকারিভাবে যেটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে আসবেন, এবং নতুন সরকার হয়েছে, সরকারের সাথে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় এইগুলো বিবেচনায় উনি আসবেন। কিন্তু আমরা মাঠে কি দেখছি, আমাদের অনেকে জিজ্ঞেস করছেন উনি এসে নাকি মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব দেবেন, এটা সেটা নানাবিধ কথা, যেটা কোনো অবস্থাতেই। কারণ দেখুন, এই সরকারের নতুন সরকারের বয়স 3.5 মাস। আমরা কিন্তু বিএনপিকে আরেকটা জিনিস বলি, দেখেন, আন্দোলন অবশ্যই করবেন, কিন্তু আন্দোলনের কিন্তু একটা সময় আছে, সময় অনুযায়ী করতে হবে। এই 3.5 বছরে এমন কিছু হয় নাই যে আপনারা আন্দোলন করবেন, সরকার পড়ে যাবে বা সরকার বাধ্য হবে একটা নির্বাচন দিতে। এই ধরনের কিন্তু অবস্থা তৈরি হয় নাই। আসলে কি, বাংলাদেশ এখন ইমার্জিং টাইগার। আমরা আগেও বলেছি যে আমাদের রপ্তানি যে বাজারটা, এটার জন্য কিন্তু দেশের স্থিতিশীল একটা অবস্থা দরকার। গাজীপুর থেকে একটা ট্রাক 6 ঘন্টায় চিটাং যেতে হবে, সেটা যদি 12 ঘন্টা যায় তাহলে কিন্তু অনেকের লস, তাই না? আমাদের কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম 4 লেন রাস্তা, গাজীপুরের অনেকগুলি ফ্লাইওভার ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে এটা মাথায় রাখতে হবে, নারায়ণগঞ্জ, এই গাজীপুর, এগুলিকে ক্লিয়ার রাখতে হবে। কারণ এখন কিন্তু মানে যতটা না দেশে বিশ্বে রাজনীতি হয়, এর চেয়ে বেশি ব্যবসা হয়। এই যে কথাটা আপনি বললেন, আমরা গণমাধ্যমে দেখলাম যে বিরোধী দলের বিশেষ করে আমাদের বিএনপির নেতৃবৃন্দ অনেককে বলতে শোনা যায় মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে তাদের একটা কিউরিওসিটি আছে। এটা কতটা আসলে প্র্যাকটিক্যাল? কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই, থাকার কথাও না। সরকারের এমন কোনো অবস্থা হয় নাই বা জনগণ বা হ্যাঁ দিতে হবে, এটা মাঝে মাঝে বলেন। মধ্যবর্তী নির্বাচন তবে 2.5 বছর পর, এখন তো 3.5 মাস। দলীয় কর্মীদেরকে চাঙ্গা রাখার একটা কৌশল এটা অনেক সময় বলেন। যেমন দেখেন, আরেকটা ইস্যু গয়েশ্বর বাবু, উনি মাঝে মাঝে একটা বোমা ছাড়েন যে এই সরকার অদৃষ্ট শক্তিতে চলছে, ভারত চালাচ্ছে। দেখেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন নাগরিক কথাটা বলতে পারেন যে অন্য একটা দেশ বাংলাদেশকে চালাচ্ছে? দেখুন, এমনও তো ছিল, আমাদের পরিচিতি ছিল আমরা মানে ইন্ডিয়ার একটা স্টেট বা ইন্ডিয়ার পাশে একটা স্টেট, ঠিক দেশও বলতো না, রাষ্ট্র বলতো না, এই তো আমাদের পরিচিতি ছিল। এখন কিন্তু বাংলাদেশ হিসাবে বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই আমাদেরকে চেনে না। এটার অনেকগুলি বিষয় আছে। কারণ এক সময় কিন্তু বঙ্গবন্ধুকে আসছে না হতো, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু লিডার, ওয়ার্ল্ড ওয়াইড লিডার ছিল, তার একটা পরিচিতি ছিল। তারপর আজকে দেখেন, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সারা বিশ্বের যে কোনো ফোরামে যান, উনি কে বিশ্ব নেত্রী, উনি সেই লিডারশিপটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু বিশ্বের এমন কোনো মানে জোট বা শক্তি বলেন যেটা ওনাকে আমলে নেন না, ওনার সাথে কথা বলেন, এটা একটা অর্জন আমরা করতে পেরেছি। পাশাপাশি আমাদের স্পোর্টস বলেন, আমরা অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, ইংল্যান্ড বলেন, আমরা কিন্তু একটা শক্তি ক্রিকেটে, এটা স্বীকার করতে হবে। আমাদের একজন প্লেয়ার কিন্তু কয়েকবার অলরাউন্ডার হয়েছে, নাম্বার ওয়ান হয়েছে। আমাদের মুস্তাফিজ দেখেছেন ভারতে কি দেখিয়েছে, সে পুরো খেলার মোড়টা ঘুরিয়ে দিয়েছে এবং সে আলোচিত প্লেয়ার।
তো এটাগুলো তো আমাদের অর্জন, তাই না? তো আপনি টিভি খোলেন, যে কোনো এতে চান বাংলাদেশ আসবে। আমরা তো বাংলাদেশকে একটা ঊর্ধ্বমুখী অবস্থানে ধরতে চাই, কিন্তু আমরা দেখি দেশের কোনো একটা মহল দেশের এই ঊর্ধ্বমুখীটাকে পছন্দ করেন না। ওনারা বলতে চান যে দেশে কোনো পরিবেশ নাই, দেশে কোনো গণতন্ত্র নাই, দেশে কথা বলা যাচ্ছে না, দেশ কোথায় চলে যাচ্ছে। নো, দেখেন সারা বিশ্ব একটা প্রতিকূল অবস্থা, টিভি প্ল্যাটফর্মগুলো যথেষ্টই কথা বলে যাচ্ছে, হ্যাঁ, ফ্যাসিলিটেট করছে, সব কথা বলছেন, আমরাও বলছি, আপনারা তো বলছেন, এবং বলার পর বলছেন কিছুই বলতে পারি না, এটাও বলছেন। রাইট। এই জায়গাতে মোশাররফ ভাই, যে গণমাধ্যমের স্টেটমেন্ট বা কথাটা উঠলো, যেহেতু মধ্যবর্তী নির্বাচন নিয়ে এই সময়কালে কিউরিওসিটির কারণ কি বলে মনে হয়? না, এটা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণকে একটা বিভ্রান্তিতে ফেলার জন্য। এই কথাটা বাংলাদেশে প্রথম কে বলেছে? ওবায়দুল কাদের সাহেব বলেছে। বিএনপির কোন নেতা আজ পর্যন্ত বলেছে? আপনি শুনেছেন? কোন নেতা আজ পর্যন্ত বলেনি, বরং ওবায়দুল কাদের বলেছে যে আগামী মধ্যবর্তী নির্বাচন দেওয়া যাবে না। তো সুতরাং এটা ওবায়দুল কাদের কোথা থেকে পেলেন, কেন এই কথা উনি গণমাধ্যমে বললেন, এই জবাব ওবায়দুল কাদের দিতে পারে। দেওয়া যাবে না বললে গণমাধ্যমের তো সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকার কথা, কে চেয়েছে তাহলে? এটা সে জানে, এটাতে আমি গণমাধ্যম এখন আপনি বলছেন যে গণমাধ্যম ওপেন, সব কথা আমরা বলতে পারছি। সেলফ সেন্সরশিপ বলে একটা কথা তো নিশ্চয়ই আপনি গণমাধ্যমের লোক, আপনি জানেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম নিজেরা সেলফ সেন্সরশিপ করে নিচ্ছে, নিজেরা সেভ হওয়ার জন্য। আপনি দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, যে একটা বাংলাদেশের প্রথম আলোর মতো একটি পত্রিকা সরকারের বিরুদ্ধে একটা নিউজ করেছে, সারা বাংলাদেশের 64 জেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওটা মনে থাকার কথা। অথচ বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 2000, অথবা এর আগেও ছিল। কোন সম্পাদকের মাধ্যমে এভাবে মামলা হয়েছে অথবা কাউকে জেলে নেওয়া হয়েছে, একটা প্রমাণ দিতে পারবে? ওই সময় মিডিয়ার সংখ্যাও একটু সংকুচিত ছিল, না হলো মিডিয়ার তো স্বাধীনতা ছিল, কমছে। হ্যাঁ, স্বাধীনতা ছিল। এখন কি সেইটা আছে? বরং এখন আপনি দেখবেন মিডিয়া হাউসগুলি অনেকটা সরকারের কি চায় সেই দৃষ্টিভঙ্গি অনুসারে অনেকে পরিচালনা করে, কেউ রোশন আলো পড়তে চায় না। এই যে আমি প্রথম আলো বললাম, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং প্রথম আলোতে আপনি দেখবেন সরকারি কোনো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। অর্থাৎ এভাবে নানা পত্রিকা বা গণমাধ্যমকে কণ্ঠরোধ করার জন্য, এর মধ্যে আপনি দেখেন নাই আমাদের দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন আপনাদের পলিটিক্যাল কোনো অবস্থান নয় না, এটা আমাদের অবস্থা। আমরা কেন আমরা মধ্যবর্তী নির্বাচন চাবো? আমাদের বক্তব্য হলো, এই যেই বর্তমান সরকারটা আছে, এই সরকার জনগণের রায় প্রতিষ্ঠিত না। এরা একটা মেকানিজমের মাধ্যমে ভারতের সহায়তায় নির্বাচন নামকে ঠেকালো করে আজকে ক্ষমতায় এসেছে। সুতরাং একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন আমরা চাই, যে এই নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে রায় দেয়, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। কিন্তু আওয়ামী লীগের এত ভয় কোথায়? আওয়ামী লীগ একটা কন্ট্রোলিং ইলেকশন কেন করতে চায় বারবার? এই যে এবার আপনি মনে করেন একটা দলের, আমরা তো মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা এখন একটা সুবিধাবাদী ক্লাবে পরিণত হয়েছে। সুবিধাবাদী ক্লাব। আপনি কোনো একটা রাজনৈতিক দল বলতে পারে যে তাদের গঠনতন্ত্র আছে, তারা গঠনতন্ত্রের 47-এর ক আছে, দলের বিরুদ্ধে কেউ কোনো বিদ্যাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা না। ওনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছে, ওনারা নিজেরা নৌকা মার্কা প্রার্থী দিয়েছে, আবার তার মধ্যে বিদ্রোহী প্রার্থী, দামি প্রার্থী। এইটা ওয়ার্ল্ডে কোথায় আপনি পাবেন? একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগের কাছে পাবেন, যারা এই নতুন নতুন তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। যার জন্য যে কথাটা আপনি প্রাথমিক পর্যায়ে বলেছেন, এই যে ভোট কেন্দ্রে কিন্তু এটাকে অনেকে আবার পলিটিক্যাল ইনোভেশনও বলছে। না, নো ইনোভেশন না, এটা পলিটিক্যাল দেউলিয়াত। এটা আর কিছু। আচ্ছা, আপনি স্বতন্ত্র প্রার্থীদেরকেও সুযোগ করে দিচ্ছেন। আমরা স্বতন্ত্র কারা? ওই স্বতন্ত্রতা একটা সংজ্ঞা আছে, যাদেরকে দলে অ্যাকোমোডেট করা যাচ্ছে না, না যারা দলের বাইরে। কারণ আপনি একটা কথা আছে, আপনি এখন আমি জানি না, নিয়াজুল কবির কাসার কাজ করে নির্বাচন কমিশনে, আগে একটা শর্ত ছিল, এই শর্তটা এখন আছে কিনা আমি জানি না, যে এত বছর যদি কেউ নির্বাচন কোনো রাজনৈতিক দলের সদস্য না হলে সে ইলেকশন করতে পারে। এখন তুলে দিচ্ছে, এটা আওয়ামী লীগ ক্ষমতা এসে তুলে দিয়েছে। আওয়ামী লীগ নিজের স্বার্থকে আজকে বাস্তবায়ন করার জন্য এই শর্ত রেখে, এটা তো ছিল না, এটা আওয়ামী লীগের প্রস্তাবনায় হয়েছিল 2008 সালে। কেন আপনারা তুলে দিয়েছেন? অনেকের বিরুদ্ধে মামলা ছিল। তারপর আরেকটা দেখেন, আরেকটা ছিল যে সরকারি কোনো কর্মকর্তা নির্দিষ্ট টাইম পার না করলে ওটা হবে না, সেইটাও এবার বাদ দেওয়ার জন্য তারা বহু চেষ্টা করেছিল, কিন্তু হাইকোর্ট রাজি হয়নি। কারণ আমি বলি, আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় কিছু কিছু পদ আছে, যেই সকল পদ ইচ্ছা করলে যে কোনো জায়গায় উন্নয়ন করে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো আপনি যদি ওই সুযোগটা অবাধিত রাখেন, তাহলে জনগণের রায় দেওয়ার তো কোনো জায়গা থাকবে না। আজকে আওয়ামী লীগ নিজেদের শর্তের মতো, মানে স্বার্থের মধ্যে আমাদের দেখা যায় কেউ যখন স্বতন্ত্র ইলেকশন করছে, দল আর তার দায়িত্ব নিচ্ছে না। না, এটা টোটালি দেউলিয়াত, আর কিছু। কারণ আপনার তার তো পোস্ট আছে,
আপনি স্বতন্ত্র কথা পদবি ছেড়ে যায় না। ধরেন আমি বিএনপি করি, রিয়াজুল কবির কাছে আওয়ামী লীগ করি, আপনি তো আর কোনো দল করেন, আপনি স্বতন্ত্র ইলেকশন করার রাইট আপনার আছে। তার মানে আপনি যেটা বলছেন যে স্বতন্ত্র ইলেকশন করতে গেলে পদ ছেড়ে নিতে হবে। অবশ্যই। আচ্ছা, অথচ এখানে দল মানে উৎসাহিত করছে যে তুমি দাঁড়াও, তুমি ওই যে বলে যে দেখা পার্টিসিপেটরি ইলেকশন, তো পার্টিসিপেটরি ইলেকশন তো রাজনৈতিক দলগুলিকে, আপনি 44টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছেন, ওই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কে ইলেকশন করে দেখা। আচ্ছা, আমি একটু দুটোর মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করি। আপনি যখন একটু আগে প্রথমে বলেছিলেন যে আপনার দলে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে উপজেলাতে তারা কেউ আপনার দলের পদবিধারী নয়, তার মানে আপনি বেঞ্চমার্ক বলছেন যে পদ থাকতে পারবে না। না তা না, আমি বলছি আমার তো দলের একটা স্ট্যান্ড যে আমি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। এখন আপনি একটি দল করবেন, দলের আদর্শ বিশ্বাস কেউ কেউ গিয়েছে তাই তাদেরকে বহিষ্কার করা তাদেরকে বহিষ্কার করে, কারণ তার তো আমার প্রাইমারি তাদের মেম্বারশিপ কি পার্টিতে পদ আছে? প্রাইমারি মেম্বারশিপ সবার সেটাকে বাদ দেওয়া হয়েছে। যেমন রিয়াজুল কবির কাসারকে আপনি আওয়ামী লীগের নেতা বলছেন, হয়তো কেন্দ্রীয় কমিটিতে তার পদ নাই, কিন্তু সে তো আওয়ামী লীগের নেতা বা সদস্য, এইটাকে তো বাদ দেওয়ার ক্ষমতা কারোই নাই। আমি বিএনপির প্রাথমিক সদস্য, আমাকে তো আপনাদের এই আলোচনার ব্যাপারে একজন দর্শক কিছুটা আগ্রহী হয়ে প্রশ্ন করতে চাইছেন, একটু যদি কানেক্ট করা যায়। আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বিপ্লব হোসেন লালমোহন থেকে বলছি। জি জি, আমি একটু রিয়াজুল কবির স্যারের সাথে মানে কথা বলতে চাই। উনি শুনছেন, প্রশ্নটি করে ফেলুন। প্রশ্নটি হলো আমার, আওয়ামী লীগ যে ওনারা তো বলে যে অনেক উন্নত মানে দেশ করছে, অনেক কিছু করছে, মানুষ তো বাঁচতেছে না। নিত্য প্রয়োজনীয় জিনিস যে অবস্থা, 1 কেজি পেঁয়াজের দাম 80 টাকায়, একটা সাবানের দাম 100 টাকা 80 টাকা, গরু মাংসের দাম 800 টাকা। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে ওনার মতামত চাচ্ছেন, এই তো? আচ্ছা, উন্নয়নের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তাহলে ওনারা কি করলো? রাইট, এটা আমি জানতে চাইছি ওনার কাছে। মোশাররফ ভাই, যদি একটু, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। আপনি যেটা বলছেন ওই জায়গাটা একটু শেষ করলে আমি একটু যাই। আমি ওই যে কথাটা আমি বললাম, সুতরাং একটা রাজনৈতিক দলের নীতি, নৈতিকতা, আদর্শ, তার দলের গঠনতন্ত্র, এই যে কথাটা আমরা প্রাথমিক পর্যায়ে বলেছিলাম, যেমন আমরা কি বিশ্বাস করি, যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা এই তথ্যতে বিশ্বাস করি। আজকে বিএনপি যারাই করে তারাই তো, আওয়ামী লীগ কি বলে, আওয়ামী লীগ কি বিশ্বাস করে, বাঙালি জাতীয়তাবাদ। এখন আপনি যদি টোটাল আপনার আদর্শকে বিসর্জন দিয়ে শুধু ক্ষমতাটাকে আপনি মুখ্য মনে করেন, তাহলে দিস নট এ পলিটিক্স। আচ্ছা, তাহলে যে কোনো কিছুই ফর্মুলেট করা যাবে এই জায়গাতে। কাসিম ভাই, এই উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির চ্যালেঞ্জ রক্ষা করার, নিয়ন্ত্রণে রাখা। দেখুন, আমার লালমোহন হেটের ভাই নিশ্চয় লক্ষ্য করে দেখেছেন, আপনি জানি না কোন পর্যায়ে থাকেন, এখন কিন্তু প্রত্যেকটা গ্রামের রাস্তা পাকা হয়েছে। এমন কোনো গ্রাম নাই, আমরা এক সময় ছোটবেলায় যে দুচালা টিনের করে প্রাইমারি স্কুল ছিল, সেখানে কিন্তু একটা বিল্ডিং পাকা হয়েছে। এই যে অবকাঠামোটা একদম তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু সরকার করতে পেরেছে। দেখুন, একটা বৈশ্বিক বিপর্যয়, দাম বাড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। পাশাপাশি যেটা লক্ষ্য রাখতে হবে যে মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা, বা যাদের নেই তাদের ব্যাপারে সরকার কি করছেন। লক্ষ্য করে দেখেছেন, এখন কিন্তু 50 লক্ষ লোক কার্ডধারী, তারা মাসে 5টা আইটেম পাচ্ছেন। কেউ বিনা পয়সায় পাচ্ছেন, কেউ স্বল্প মূল্যে পাচ্ছেন, বিভিন্ন রেটে কিন্তু পাচ্ছেন। আমাদের ইউপি চেয়ারম্যানরা কিন্তু এখন চাকরি করতে হয়। কোন কার্ডটার কথা বলছেন? যে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, 10 টাকা কেজি, 30 টাকা কেজি যে পণ্যগুলি দেওয়া হচ্ছে, বা টিসিবির মধ্যে যে পণ্য দেওয়া হচ্ছে, এটা কিন্তু স্থায়ী একটা রূপ দেওয়া হচ্ছে। কারণ সবার ক্রয় ক্ষমতা কিন্তু এক না। যাদের ক্রয় ক্ষমতা, সরকার কিন্তু তাদেরকে বিবেচনায় রেখেছেন। কেন বিশ্বের আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। এবং ঢাকার বাইরে যারা টিসিবি সেবা কি তারা পান অন্য জেলাগুলোতে? তারা ওই মেয়রের সুবিধা পান, ইউপি চেয়ারম্যানের সুবিধাটা পান, কার্ডধারী হন। ওকে, আমি বলতেছিলাম তো, ইউপি চেয়ারম্যানদের এখন চাকরি করতে হয়, কারণ প্রতিদিন তার কিছু না কিছু ডিস্ট্রিবিউশন আছে, এটা করতে হয় তাকে। সো সরকার কিন্তু ওই ব্যবস্থাটা করেছেন। কারণ আপনি জানেন, বিভিন্ন প্রজেক্টে সরকারের কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এরা কিন্তু একটা সুবিধা পাচ্ছেন। তারপরও যারা পাচ্ছে না তাদেরকে সরকারের বিবেচনায় এনেছে। সাম্প্রতিককালে পেনশনটিও বেশ আলোচনায় এসেছে, সার্বজনীন। কারণ সরকারি ইয়ারাই পাবেন, এটা তো হবে না যদি বাইরের কেউ, তারা ওই সুবিধাটা আওতায় আসতে পারে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা আহ্বান জানিয়েছেন। কারণ বিশ্বের অনেক দেশে সেটার প্রচলন, এটাকে সোশ্যাল সিকিউরিটি বলে। হ্যাঁ, মানে রাষ্ট্রে এটা আমরা আস্তে আস্তে আমাদের দেশের ডাটাবেজ হচ্ছে। তো দেখুন, আমরা এক কথাই বলতে পারি জিনিসপত্রের দাম বাড়ছে,
এটা বুঝি কিছু লোকের সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও যে পেঁয়াজ একটা কমন উদাহরণ, 80 টাকা, 60 টাকা, 40 টাকা, আবার 60 টাকা, এই যে একটা বিষয়, কিন্তু দেশে কিন্তু এটার ঘাটতি নেই। এমন না যে আমাদের পেঁয়াজটা শর্টেজ আছে। যেমন আলু, 100 টাকা আলু কিন্তু এখন বিদেশ থেকে আনা হয়নি, তারপরও এই আলুটা কিন্তু অস্বাভাবিক অবস্থানে 15 টাকার আলু 60 টাকায় কিনতে হচ্ছে মাঝে মাঝে। এটা খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, সরকার ভোক্তা অধিদপ্তর চাচ্ছেন, ফ্লো থাকার পরেও দামটা কারা করছেন, হ্যাঁ সরকার এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। তারপর আমরা মনে করি রোজার আগে কিন্তু বলা হয়েছিল যে দেশে একটা মানে অবস্থা পরিণত, কিন্তু আমরা দেখছি রোজায় তেমন সমস্যা হয় নাই, নিত্য প্রয়োজনীয় জিনিস অ্যাভেলেবেল ছিল, মানুষ মোটামুটি স্বস্তিতে করতে পেরেছে। সামনে একটা ঈদ আছে, ঈদকে সামনে কিন্তু আবার পেঁয়াজ ইয়ে করতে চাচ্ছে। এই জায়গাতে মোশাররফ ভাই আপনি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটু আগে আপনি যেটা বললেন যে ইলেকশন নিয়ে আগ্রহ কম, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মানুষ খুবই কনসার্ন, দ্রব্যমূল্য নিয়ে কনসার্ন মানুষ, যে তারা কিন্তু এটা তো অবশ্যই ডেভেলপমেন্টের পাশাপাশি দ্রব্যমূল্যটি নিয়ন্ত্রণ চাইছে। না, এখন আমি একটা কথা তারপর বলছি, ইলেকশন নিয়ে কিন্তু আগ্রহ না কম। আমি একটু বলছি, আপনার কথা বুঝতে পেরেছি আমি। জি। রিয়াজুল কাবুর ডেভেলপমেন্ট বলেছে, ডেভেলপমেন্ট কি আলাউদ্দিনের চেরাগের মতো হঠাৎ করে আওয়ামী লীগ এসে করেছে? ডেভেলপমেন্ট হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যদি দেখেন যে বাংলাদেশের আমাদের প্রথম যে বাজেট ছিল 1972 সালে, সেটা 786 কোটি টাকা মাত্র। আজকে সে বাজেট কত? রিয়াজুল কবির সাহেব 7 লক্ষ কোটি টাকা, 7,66,000। হ্যাঁ, এইটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি। এখন আপনারা আবার রিবেস করে এটাকে 5 লক্ষ কোটি টাকা এনেছেন, অথচ পাবলিককে ফিগারটা দেখাচ্ছেন 7 লক্ষ কোটি। না, এবার 8 লক্ষের উপরে যাচ্ছে। না, আপনারা যেটা বাস্তবায়ন হচ্ছে বর্তমানে যেটা আপনি গত এই যে মে মাসের যদি আপনার বার্ষিক এডিবি বাস্তবায়নের হার দেখেন, মাত্র 39%। মানে আর এক মাসে একটা ব্যাপক লুটপাট হবে বাংলাদেশে। আপনি এখানেও একটা ব্যাপক, মানে কি বাজেটের শেষ মাসে এসে এক মাসে আপনি 11 মাসে বাস্তবায়ন করেছেন 39%, এক মাসেও কি আপনার 61% বাস্তবায়ন করা সম্ভব? ইট ইজ আরেকটা লুটপাটের ব্যাপার হবে। এই যে একটা শুভঙ্করের ফাঁকি। আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন, ডেভেলপমেন্ট কি আজকে একদিনে হচ্ছে? ডেভেলপমেন্ট একটা ধারাবাহিক প্রক্রিয়া। আচ্ছা, একটা গভর্নমেন্ট করেছে, আরেকটা গভর্নমেন্ট করেছে, আরেকটা গভর্নমেন্ট, আজকে এক জায়গায় কি বাংলা আওয়ামী লীগ আসছে? কিন্তু তার মানে এটা ধারাবাহিকতার অংশ। আপনি মনে করছেন যে এই যতটুকু উন্নয়ন হয়েছে এটা ইনভেস্ট করে আপনি বলছেন। আচ্ছা, একটা প্রশ্ন একটু, আচ্ছা না উনি সংযুক্ত নেই এই মুহূর্তে, জি বলেন। হ্যাঁ, এখন উনি বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। একটা গভর্নমেন্টের কাজটা কি? জনগণকে স্বস্তি দেওয়া, জনগণকে ক্রয় ক্ষমতার মধ্যে। এখন আপনি বলছেন এই যে পেঁয়াজ, রিয়াজুল কাবের কাউসার বলে পেঁয়াজ আমাদের এখানে শর্ট নাই, কেন দাম বাড়বে? 80 টাকা কেন হবে? যদি আমার শর্টই না হয়, আমি যদি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে বা অন্য জায়গায় বার্মা থেকে যদি আমরা আমদানি না করি, তাহলে তো আমার দেশে আছে। অর্থাৎ এটা আমূল কি ব্যবসায়ী সিন্ডিকেশন যেটাকে আমরা বলি, তাদের একটা কারসাজি। তারা এটাকে জনগণের কে প্রতারিত করে এই টাকাটা তারা করে নিচ্ছে। ঠিক আছে, আমি মনে করি সিন্ডিকেট থাকতে পারে, হয়তো এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকার। একটু প্রশ্নটা নেই যে একজন দর্শক একটু কোনো কিছু জানতে চাইছেন সম্ভবত। হ্যালো, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু লাউডলি জোরে বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সরকার কি ব্যবসায়ীদের কাছে জিম্মি? একটু সাউন্ডটা একটু, ব্যবসায়ীদের কাছে জিম্মি কিনা? জি 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 জি। কার কাছে আপনার প্রশ্নটি? জি, এটা রিয়াজুল স্যারের কাছে। রিয়াজুল স্যারের কাছে, উনি বলবেন এখনই আবার। জি, আমি যে কথাটি বলছি যে পেঁয়াজের দাম বাড়ছে, নিশ্চয়ই এটা সরকার স্টক থাকার পরও দাম কেন বাড়বে? এগুলো তো সিন্ডিকেশন। আওয়ামী লীগ তার গণনার ব্যবসায়ীদেরকে লাভবান করার জন্য পরিকল্পিত করছে। আমি ধরে নিলাম যে কোনো সিন্ডিকেশন করছে, কিন্তু গভর্নমেন্টের হাতে তো মেকানিজম আছে এটা কন্ট্রোল করা। যেমন টিসিবি কি কেন রাখা হচ্ছে? যেমন আমি বাংলাদেশে, আমি একেবারে পরিসংখ্যানগত বলছি, বাংলাদেশে 29 লক্ষ পেঁয়াজ যদি আমরা উৎপাদন করতে পারি, আপনার 1 টাকা শর্ট পড়বে না। আচ্ছা, আমরা সাধারণত বাংলাদেশে 27 থেকে 28 লক্ষ টন, আমরা 1 থেকে 2 লক্ষ টন আমাদের হয়তো শর্ট পড়তে পারে। কিন্তু আপনি যদি কিছুটা শর্টেজ আছে, হ্যাঁ, ব্যবস্থাপনায় যদি আপনি রাখেন, তাহলে এটা কারণে এই ঘাটতিটা হচ্ছে। তাইলে কি এটা আওয়ামী লীগের সিন্ডিকেশনের কারণে হয়? তাইলে টিসিবি কেন এই যখন আমার শর্টেজ হয় তখন বাজারে কেন সাপ্লাই দিতে পারছে না? নাম্বার 1, আমার ভোক্তা অধিকার এই যে যারা সিন্ডিকেশন করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে? সবচেয়ে বড় সংকট কিন্তু অন্য জায়গায়, জামিল ভাই। জি, শুনতে পাচ্ছি। সেই সংকটটা হলো এইটা যে এই যে এখন ধরেন আপনি আমাদের যে ইম্পোর্ট আমরা করলে আমাকে এলসি করতে হবে, এখন হলো ডলার সংকট। ডলার সংকট, এই ডলার এখন যদি আপনি সরকারি দলের লোক না হন, সরকারের পছন্দের লোক না, তাহলে কিন্তু আপনি এই প্রসঙ্গটা নিয়ে আমরা এলসির কথা নিয়ে কথা বলবো। বিশেষ করে কাসিফ, আমরা একটা ছোট বিরতি নেব, খুব সংক্ষিপ্ত উত্তর। যে সে হচ্ছে যে
আমরা আজকে টাইটেল রেখেছি কোন পথে রাজনীতি, মানুষের আগ্রহ দ্রব্যমূল্য নিয়ে দেখা যাচ্ছে, এটির ম্যানিফেস্টেশনটা কেমন? আর সেকেন্ড প্রশ্ন, দেখেন দ্রব্যমূল্য তো মানুষের একটা ধারাবাহিক বিষয়, প্রাত্যহিক ব্যাপার, কথা এটা নিয়ে হবেই। জি, লক্ষ্য করে দেখেছেন যে আমরা দেখি কি যখন কোনো দ্রব্যমূল্যের ক্রাইসিস দেখা দেয় তখন দাম বাড়ে। আপনি কি গত এই কয়েক বছরে দেখেছেন যে বাংলাদেশে কোনো একটা দ্রব্যমূল্যের ক্রাইসিস দেখাতে বাজারে পাওয়া যাচ্ছে ওটি না? বলা হচ্ছে ক্রাইসিস নাই। স্টকে আছে কিন্তু আচ্ছা। দামটি নিয়ন্ত্রণে দেখুন নেই। আলু, আমি তো আগেও বলেছি যে আলু, 100 টাকা পেঁয়াজের আলু কথা দিয়েছে, বেশি আসে, কিন্তু আলুটা তেল। কোথায় হয় বেশি বাংলাদেশে? 80% আলু হয় মুন্সিগঞ্জ এবং জয়পুরহাটে। ওখানে কারা নিয়ন্ত্রণ করেন? উনি তো বলেছেন যে আওয়ামী লীগ ব্যবসা নিয়ন্ত্রণ করেন না, কারা করে? অনেক তাহলে কি ব্যবসা, BNP ব্যবসা অনেকে নিয়ন্ত্রণে- অনেক ব্যবসা অনেকে তারাও নিয়ন্ত্রণ করে। এম্পাওয়ার্ড আছে অনেকটা, এটা তো দেখেন মালিক পক্ষ কোন বাসের কে মালিক সবাই জানে। রাইট। কোন- না, মুন্সিগঞ্জ এবং জয়পুরহাট বিএনপি আড়তদারের মালিক ছিল একসময়। কোন আড়তদারের মালিক কে এটা সবাই জানে। না, তারা যদি এখনো বিজনেস নিয়ন্ত্রণ করে থাকে এটিও তো দেখুন রাজনীতির একটা business তো alarming। একসাথে না, বিজনেস, রাইট। তাই না? এটাকে করে বলে তো সমস্যাটা সৃষ্টি হয়। বিএনপি যদি বিজনেস ওই দুই জেলায় নিয়ন্ত্রণ করে সেটিও একটা সিগনিফিকেন্ট পয়েন্ট আমার মনে হয় যে আপনাদের। না আমি Right. বলতে চাচ্ছি কি যে ওখানে ক্রাইসিসটা কারা কখন করেন, 15 টাকার আলু কি করে ইয়াতে এটিও 35 টাকা নিশ্চয়ই হয়ে যায়? আলাপ করার ব্যাপার আছে। আমরা একটা বিরতি নিয়ে বাকি আলাপগুলো শেষ করতে চাই এবং দর্শক আশা করছি আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকবেন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে স্টুডিওতে, এবিএম রিয়াজুল কবির কাউসার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এবং এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা। আমরা মূলত এতক্ষণ রাজনীতি কোন পথে যে আলাপ করলাম আজকে সেটিকে এক ধরনের র্যাপ আপ করতে চাই। মোশাররফ ভাই, বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে উপজেলা নির্বাচন নিয়ে আলাপ শুরু হয়েছিল, জাতীয় নির্বাচনের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে জনগণ খুব কনসার্ন। তার মানে উন্নয়নের পাশাপাশি দ্রব্যমূল্যকে জনগণ বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন দেন ইলেকশন? না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতে এটা তো আমাদের ডেইলি জীবনের সাথে এটা জড়িত। আজকে মনে করেন আপনার ইনকামের সাথে আপনার পরিবারকে ভরণ পোষণ করা, আপনার সন্তানের কিন্তু কেউ উপজেলা নিয়ে কোনো প্রশ্ন করলো না, জানতেও চাচ্ছে না, না। এটা হল কি উপজেলার ওই যে আমি আগ্রহটা, হ্যাঁ। আমি আমার বক্তব্য আপনি তো হয়তো খেয়াল করতে পারেন কিনা, আমার যে জনগণের তো কোনো আগ্রহ নাই নির্বাচন সম্পর্কে, কারণ জনগণ জানে যে কে নির্বাচিত হবে, জনগণ জানে যে কাকে জিতানো হবে, জনগণ জানে যে কিভাবে ইলেকশনটা হবে। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ সম্পূর্ণ নিজেদেরকে উড্ড করে নিয়েছে। এখন হলো তাদের হলো যে নিজেরা টিকে থাকার লড়াই তারা ব্যস্ত। এক, সেইটা আপনি যে কথাটি বললেন, এই যেমন আপনি কাল জি। পরশুদিন যদি দেখেন জি, সিবিডির একটা সাংবাদিক সেটা সম্মেলন হলো আপনি সাংবাদিক দেখেছেন, সম্মেলন, হ্যাঁ। যে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি এফেক্ট করছে খাদ্য কেনার ক্ষেত্রে 15%। অথচ আওয়ামী লীগ বা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আপনি মুদ্রাস্ফীতি কিন্তু 4.9%। অথচ বাংলাদেশে একেবারে অফিসিয়ালি আমাদের যে পরিসংখ্যান ব্যুরো তারা বলছে যে প্রায় 9.73% আমাদের বর্তমান মুদ্রাস্ফীতি, এবং খাদ্যের ক্ষেত্রে সেটা 15%। অর্থাৎ সাধারণ মানুষের উপর কত প্রভাবটা পড়ছে এটা তো সহজে আমরা বুঝতে পারি। আচ্ছা, এবং যার জন্য সাধারণ মানুষ তো এই কনসার্নটা এটা করবেই, কারণ তারা যা ইনকাম করছে তা দিয়ে তারা নিতে এই যে আমরা প্রায় আওয়ামী লীগ বলে জনগণকে, আমরা যেটা বলেছি যে কতভাবে আওয়ামী লীগ ধোকা দেয়। আপনার মনে আছে 2008-এ বলছে 10 টাকা দামের চাল খাওয়াবে, এখন 10 টাকা দামের চাল তো দূরের কথা, এক কাপ চা আর চাল কিন্তু এখনো রেশনিং কোথায় খাওয়াচ্ছে? ইউনিয়ন এই যে পরিষদে দেওয়া হচ্ছে। কায়সার ভাই আপনি বললেন যে এত লক্ষ লক্ষকে দেওয়া হয়, এরা কারা? আপনি একটা রিসার্চ এখানে তো এই দেশের জনগণ তো না, এটা আল্লাহর আওয়ামী লীগ নেতা করে। আপনি যে অঞ্চলে রিপ্রেজেন্ট করেন পটুয়াখালীর অবস্থা কি, তারা পাচ্ছে কিছু? এটা আওয়ামী লীগের নেতা কর্মীরাকে দিচ্ছে, এটা আওয়ামী লীগ নেতাকে দেশের জনগণ না, এটাকে কোনো বাসের কিন্তু যারা ডিজার্ভ করে তারা কেউ পাচ্ছে না। আজকে যদি আপনি আওয়ামী লীগ বিএনপি করেন, অথবা আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেন, আপনি ওই 90-100 বছর হলে আপনি বয়স্ক ভাতা পাবেন না। ওকে, যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনার একটা উদাহরণ আমি দিই। আপনার মনে আছে করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 2,500 টাকা করে 50 লক্ষ লোককে দেওয়ার কথা। আচ্ছা, সেখানে প্রায় প্রধানমন্ত্রীর কার্যালয় তদন্ত করে দেখেছে যে আওয়ামী লীগের নেতারা যেই তালিকা দিয়েছে সেখানে 13 লক্ষ ভুয়া নাম। অর্থাৎ আওয়ামী লীগদের একটা এই যে বলেছে যে আমরা এত লক্ষ লোকদের কাদেরকে দেয়, আপনি একটা সার্ভে করে দেখেন, যেখানে একটা উপজেলায় বা যেখানে ইউনিয়নে একটা পাইলট সার্ভে করেন, দেখবেন যে কারা পেয়ে। আপনাদের অবজারভেশন হলো দলীয় লোকরা পাচ্ছে? হ্যাঁ, দলীয় লোকরা পাচ্ছে, অবশ্যই দলীয়। কারণ আপনি কি এখন এইটা আপনি যদি বলেন নির্ণয় করার পর থেকে এমপি কারা বাংলাদেশে,
আজকে 300 আসন, 282টা হলো আওয়ামী লীগের প্রার্থী, ওই স্বতন্ত্র সহ। উপজেলা চেয়ারম্যান কারা আওয়ামী লীগরা, মেয়র কারা আওয়ামী লীগরা, এই যে জেলা পরিষদ চেয়ারম্যান কারা আওয়ামী লীগ, মেম্বার কারা। নির্বাচন, এটা তো দলীয় নির্বাচন হয়েছে, হতেই পারে। এরা হলে এখন সেই লোকটাকে তো আগামী দিনে নির্বাচনে জিততে হবে, তার নিজের মধ্যে কম্পিটিশন আছে, সে দলীয় লোকদের মানে এগুলোকে আপনি বলছেন যে ক্যাম্পেইনের অংশ হিসেবে ব্যবহার করা হ্যাঁ, হয়। এর পুনর্বাসন কেন্দ্র, যে তাকে টিকে থাকতে হলে দলকে সার্ভিস দিতে হবে। জনগণ এখান থেকে সম্পূর্ণ বঞ্চিত। না, এটা আপনার মন্তব্য, কিন্তু এই যে যেই গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো সেগুলো পিওরলি কি দলীয় কাজে ব্যবহার হচ্ছে? দেখুন ভাই, আমাদের একটা স্থানীয় সরকার আছে, ইউনিয়ন পর্যায়ে আছে। স্থানীয় সরকার সিলেকশন প্রসেসটা এখন কি? 9 জন বলেন। হ্যাঁ, 9 জন ইউপি মেম্বার, সাথে আবার 3 জন কাউন্সিলর, মহিলা সংরক্ষিত আসন আছেন। তারা ওইসব যোগ্যতা ফুলফিল হলে কিন্তু তালিকা করা হয়। একদম দুস্থ হতে হবে, আপনি সুস্থ লোককে দুস্থ বানাতে পারবেন না। একটা অমুক্তিযোদ্ধাকে আপনি মুক্তিযোদ্ধা বানাতে পারবেন না, একটা বিধবাকে তো আপনি সদবা বানাতে পারবেন না। ওকে, হ্যাঁ, আপনার যে ওই যে তাই না? পশু সম্পদ এগুলো মন্ত্রী, দেখুন, ওনারা যেটা বলার জন্য বলেন, বিষয়টা এটা না, বিষয়টা হলো নাগরিক অধিকার, এটা পাচ্ছে কিনা সরকার। মানে ইউনিয়ন পরিষদ যেটা সিলেক্ট করে এটা অবশ্যই রিয়ালিটি। দেখুন, সমাজ সেবায় কিছু ক্রাইটেরিয়া আছে, ওটা ফুলফিল না হলে আপনি এই সুবিধা পাবেন না। যেমন বয়সুদ্ধ, আপনি 59 বছর 364 দিন আপনি পাবেন না। আচ্ছা, একদিন শর্টেজ থাকলে আপনি এটার মধ্যে পড়বেন না, তাকে তো 60 বছর করা যাবে না। তো এগুলো বুঝতে হবে, কারণ এগুলো কিন্তু ডিজিটাল ফরম্যাটে এসছে, এবং এখানে তো এনআইডি একটা ফ্যাক্টর। এটা ওনারা যেটা বলেন বলতেই পারেন। দেখুন, এবং দেখতে হবে যে সরকার সবাইকে এটার মধ্যে আনতে পারছে কিনা। আপনার তো মনে আছে আচ্ছা, জি, যখন বৈশ্বিক করোনা দেখা দেয়, এই যে সরকার প্রণোদনা দিয়েছেন, প্রণোদনা দেওয়ার কারণে কিন্তু আমাদের দেশের যে মঙ্গা যেটা বলা হতো এটা কিন্তু বোঝা যায় নাই। একটা রেশনিং ব্যবস্থা ছিল বলেই কিন্তু তখন কিন্তু মোবাইলে টাকা দেওয়া হতো। হ্যাঁ, মোবাইলের প্রথম দিকে কিছু সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু এখন দেখেন স্কুল কলেজ আপনি দেখেছেন ছাত্রীবৃত্তি দেওয়া হয়, এটা কিন্তু মোবাইলে টাকা চলে যায়। বা এখন যে বয়স্ক, এগুলো কিন্তু এখন আর কাউকে ক্যাশ টাকা দেওয়া হয় না, ব্যক্তি নির্ভর না, এটা অটোমেটিক ওখানে চলে যায়। বিতর্ক করতে পারেন, দেখতে হবে দেশের অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল আছে কিনা। মাঝে মাঝে কিন্তু বলেন যে দেশে দুর্যোগ আসছে, এটা সরকার মোকাবেলা করতে পারছে কিনা, এটা হলো বিষয়, এটা হলো সরকারের ক্রেডিট। কারণ এক সময় কিন্তু একটা টার্ম ছিল, এক বিশেষ লাগে মঙ্গা, এখন কি টার্মটা শোনা যাচ্ছে? এখন কি বাংলাদেশে মফস্বল শহর আছে? সেটি মফস্বল শহর বলে নাই। দেখেন, আমরা কিন্তু হ্যাঁ কিছু সমস্যা আছে, কিন্তু বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে, এটা স্বীকার করতে হবে। ওনারা খাম্বা দিয়েছিল, আমরা তার দিয়ে বিদ্যুৎ প্রবাহ দিয়েছি। কিন্তু এই যে ইউনিয়ন পরিষদ যে সিলেকশনটা করছে সেইটা বাস্তবসম্মত, এবং এখানে সমাজ সেবা বিভাগের কতগুলি ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, ওকে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে এটাকে পলিটিক্যালি মোবিলাইজ করার সুযোগ নেই। অবশ্যই আমি রিয়াজুল কাছে, ধরেন আপনি একটা উপজেলায় 20 জনকে, কিভাবে সম্ভব? 20 জন সমাজসেবা দেবে, জি, ধরেন 20 জনকে প্রতিবন্ধী যারা, এটা হলো উনি যে কথা মানে রিয়াজুল ওইটা বলতে প্রতিবন্ধী ভাষা ভাতা, যারা মানে শারীরিকভাবে অক্ষম, এই ধরনের লোকদেরকে। এখন একটা উপজেলায় আপনার লোক আছে 200, যারা জেনুইন যদি আপনি দেন, হয়তো যারা পাবে এরা আওয়ামী লীগ ঘরানার এই লোক থাকে না, তাদেরকে দিচ্ছে অরিজিনাল যে আওয়ামী লীগ ঘরানার প্রতিবন্ধী। এটা ওনার রাজনৈতিক অভিযোগ না, এটা বাস্তব সত্য এক, ওকে, বাস্তব সত্য এক। তারপর আপনি আমরা তো যে ধরেন বিএনপি করেন না, যে সাপোর্টার না, আমি আপনাকে বলছি, আপনি এই প্রায় পত্রিকায় দেখবেন এই যে ধরেন এই গভর্নমেন্ট কিন্তু প্রায় 2 মাস মাছ ধরা বন্ধ রাখে, ইলিশ মাছ ধরা, এবং বলা আছে যে এই যে যারা জেলে থাকবে তাদেরকে একটা প্রণোদনা, মানে 60 দিনের জন্য একটা ফুড সাপোর্ট দেওয়া হয়। হ্যাঁ, আপনি এই যে যখন এই কথা আপনি দেখবেন জেলেদের চিৎকার যে কাদেরকে দেওয়া হচ্ছে, ওখানে লোকাল না, এই অভিযোগটা কিন্তু আপনি ঠিক করেন আপনি কে করবে এটা করার? এই অভিযোগটা কিন্তু আমরা ইয়াতে শুনি সব জায়গায় এই অভিযোগ, এটা একটা তালিকা হয় কারা কারা জেলে, কে করে, কে তালিকাটা করে, কিন্তু দলীয় ভিত্তিতে তালিকাটা হয় না। আরে করে কে তালিকাটা? একটা গ্রামে কতজন জেলে এটা কিন্তু অনেকে জানেন। কায়সার সাহেব তালিকাটা করে কে? না, কে করেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে? আওয়ামী লীগের নেতা, এখানে কিন্তু ওই মন্ত্রণালয় ইনভলভ, কেন ও তো ভোটে হয় না, ওখানে তারা ঠিক করে। ও নিজের দলের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করাই তোর কাজ। উনি সাধারণ যে অরিজিনালি ডিজার্ভ করে তাকে তো সে করতেছে না। এই হলো বাংলাদেশের রিয়েল পিকচার। তার মানে জেলেদের ভাতার ক্ষেত্রে আপনি বলেন বৈষম্য, সকল ক্ষেত্রে আপনি লোকালিটি খোঁজ নিয়ে দেখেন, সকল ক্ষেত্রে এটা নিয়ে কোনো অভিযোগ আমরা, আমি একটা কথা বলি, এই যে রিয়াজুল কাদের কাছারা বলে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, আওয়ামী লীগ ক্ষমতা কত 15 বছর,
আজ পর্যন্ত কোনো থানায় ধরেন আমাকে কেউ অপমান করলো বা আমি কোনো ভিকটিম, আমি থানায় মামলা করতে যাই, বিএনপি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই 15 বছরে বিএনপির কোনো নেতা কর্মী সমর্থক থানায় গিয়ে মামলা করে গেলে কি বলে জানেন? যে কোর্টে মামলা করে নিয়ে আসেন, কোর্ট লেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করুন। ওইটার জীবনে আলোর মুখ দেখে না। আর আওয়ামী লীগের লোকেরা কোনো মারামারি হয় নাই, কোনো গন্ডগোল হয় নাই, কোনো ডাকাতি হয় নাই, চুরি হয় নাই, মামলা দিলে হয় এবং বিএনপি নেতারা গ্রেপ্তার হয়ে যায়। এটা কি আপনি আইনের শাসন বলবেন? এটা কি আপনি জনগণের একটু বলবেন এই প্রসঙ্গে যে এই যে একটা বড় ধরনের বৈষম্যের কথা তুলে ধরছেন, এতটা ফারাক কি আসলে আমরা জেলেদের ভাতা নিয়ে কথা বলছি? না, এটা আমি যেহেতু এটা আমরাও দেখভাল করি বা দেখি, এই ধরনের অভিযোগ কিন্তু আসে না, আঞ্চলিক ভিত্তিতে শুনি নাই। এবং এটা কিন্তু বিশেষ করে এলাকা, এর মধ্যে ওনার এলাকা আছে, ওটা কোস্টাল এলাকা, কোস্টাল এলাকা, চাঁদপুর এলাকা, যেসব বেসটা হয় এখানে এটা করা হয়। কারণ এটাতে কিন্তু আমরা বিশেষ করে ইলিশ মাছে কিন্তু ব্যাপক পেয়েছি। কারণ এরকম ব্যক্তিগত জেলেরা কি আপনাদেরকে জানিয়েছেন তারা উৎপাদন ইয়েটা হয়েছে এবং এটা করাতেই আমরা কিন্তু এটা সুফল পাচ্ছি। হয়তো সাময়িক কষ্ট তাদের হয়, কারণ একটা পরিবারের 100% তো আর ফিল আপ করা যায় না, কিন্তু এটাও ঠিক তাদেরও কিন্তু যেমন সুন্দরবনে ওরা তো সারা বছর ইয়েতে যায় না, মানে বছরে 3 বার যায়, এই কাজটা করে থাকে। যেমন আমাদের এলাকায় কাঁঠালের এলাকা, সিজনাল ব্যবসা, কাঁঠাল তো সারা বছর হয় না, এটা 3 মাসের ব্যাপার, এটা করে তারা 1 বছর চলে। বিষয়টা যারা এটা করে তারা কিন্তু এটা মাথায় রাখে। কিন্তু চাষি বা জেলেদের সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য, এই কথা না, এটা আমি মেনে নিতে পারছি না। কারণ আমি মনে করি মৎস্য অধিদপ্তর থেকে এটা করা হয়, কারণ একটা এলাকায় কারা কারা মৎস্যজীবী এটা কিন্তু সবাই জানেন, এখানে দল মতের কোনো সুযোগ নাই। হ্যাঁ, মানে মৎস্যজীবী দল বা মৎস্যজীবী লীগের কোনো সুযোগ নেই, এটা সুযোগ নাই। কারণ মৎস্যজীবী লীগ যারা করেন তারা কিন্তু না, কিন্তু যারা জেলে এদের কিন্তু একটা তালিকা ওখানে আছে, কারা যারা, এটা সবাই জানে এবং সেইভাবে তালিকাটা। আর এখন যেহেতু প্রত্যেক বছরই হচ্ছে, এটা কিন্তু কমতেছে না, বাড়তেছে। কারণ সরকার তো এটা রুটিন ওয়ার্ক করছেন যে এই 3 মাস 2 মাস থাকবে। আমরা মনে করি কি অনেক নিষেধ কথা আছে, এইসব বিতর্ক না করে সংযোজন করা যেতে পারে, প্রস্তাবনা দেওয়া যেতে পারে। কারণ আমরা চাই না এই নিয়ে বিতর্ক তো হোক, কারণ একটা সাধারণ মৎস্যজীবী এটা থেকে এই ইয়ে থেকে বঞ্চিত হবে কেন? কারণ সরকার বঞ্চিত হয়েও থাকে, তারা অভিযোগ জানাতে পারে, সংযুক্ত হতে পারে। এটা কিন্তু তালিকা বড় হচ্ছে, যেহেতু এটা সুফল বাংলাদেশ পাচ্ছে বিভিন্ন সেক্টরে। কারণ এটা না হলে কিন্তু এই বৃদ্ধিটা হতো না, মৎস্য প্রজননের যে সুযোগটা, এটা যদি না হতো। শেষের দিকে একেবারে আপনার কোনো লাস্ট মিনিট কোনো ক্লোজিং কিছু থাকলে বলতে পারেন। খুব না, আমরা বলি কি সবকিছু নিয়ে রাজনীতি না করে দেশকে এগিয়ে নেওয়া যে পথ, দেশ যেন স্থিতিশীল থাকে সেই দিকে সকল দলের থাকা দরকার, সংবিধান আইন মেনে চলাও দরকার। বিতর্ক থাকবেই, অপোজিশন কথা বলবে, সরকারের বিরুদ্ধে কথা বলবে, সেই কথাগুলো যেন দেশের বিরুদ্ধে না হয়। ওকে, এই জায়গাতেই খুব সংক্ষেপে মোশাররফ ভাই লাস্ট মিনিট শেষ করব। এই যেমন লাস্টে রিয়াজুল কাউসার যে কথাটি বলছে, আমরা সবচেয়ে বড় সংকটে আছি কি জানেন? গভর্নমেন্ট একটা জিনিস আর রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস, সরকার এবং রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস। আওয়ামী লীগ যদি সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে এটাই স্বাভাবিক, কিন্তু সরকারের বিরুদ্ধে, এই যে আমি যদি বলি যে সিন্ডিকেশনের মাধ্যমে আজকে দুর্মূল্যের দাম বাড়ানো হচ্ছে, আওয়ামী লীগ বলে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। অর্থাৎ রাষ্ট্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আরেকটু কথা রিয়াজুল কবির কায়সাররা প্রায় বলে যে এই যে মঙ্গা দূর হয়েছে, মঙ্গা কেন দূর হয়েছে, কেন, কারণটা কি? এটা কি আওয়ামী লীগের কোনো ক্রেডিট? মঙ্গা দূর হওয়ার সবচেয়ে বড় ক্রেডিট হলো যমুনা সেতু, যেটা আগে উত্তরবঙ্গের সাথে রাজধানী কোনো যোগাযোগ ছিল না, আপনি বলছেন কানেক্টিভিটির কারণে আজকে ওখানে উৎপাদিত পণ্য সরাসরি ঢাকা চলে আসতে পারতেছে, যার জন্য একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। শুধু তাই না, এই যমুনা ব্রিজকে কেন্দ্র করে আজকে উত্তরবঙ্গ আপনি যান, জয়পুরহাট, ওই যে কুড়িগ্রাম, না অনেক, এই যে অনেক ইন্ডাস্ট্রি তৈরি, ব্রিজের কারণে অর্থনীতিতে প্রভাব পড়ে, পদ্মা সেতুর কারণে পড়ছে, যমুনা সেতুর কারণে পড়ছে। না, পদ্মা সেতু এখনো কিন্তু ওই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি এখনো তৈরি হয়নি, কিন্তু অলরেডি উত্তরবঙ্গ কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, এখানে ইপিজেড হয়েছে। সুতরাং এইটার কারণে আজকে মানুষ কর্মসংস্থান বাড়ার কারণে কিন্তু মঙ্গাটা চলে গেছে। আওয়ামী লীগ মনে করে এটা তাদের ক্রেডিট, নট তাদের ক্রেডিট, এটা হলো প্রসেস, পলিসির কারণে এটা হয়েছে। ধন্যবাদ। এবং আমরা আজকের আলোচনায় যারা যোগ দিলেন, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এবং এবিএম মোশাররফ হোসেন, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছেন, তাদেরকেও ধন্যবাদ। আগামী আলোচনা আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।